আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসের সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হুমকিয়ার সংবাদ শিরোনাম। ইরানের সঙ্গে সরাসরি আলোচনার ঘোষণা ট্রাম্পের। জরুরি খাদ্য সহায়তা বন্ধ করছে যুক্তরাষ্ট্র। অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বিপাকে পোশাক শিল্প। ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলায় সরকারের ব্যর্থতা লক্ষণীয়, মন্তব্য সালাহউদ্দিনের। এবং ১২০ টন ত্রাণ সামগ্রী নিয়ে মিয়ানমারের উদ্দেশ্যে রওনা হচ্ছে নৌবাহিনীর জাহাজ, সমুদ্র অভিযান। শুনছিলেন এসেনশিয়াল হুমকিয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আগামী শনিবার সরাসরি উচ্চ পর্যায়ের আলোচনার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আলোচনা ব্যর্থ হলে ইরান মহাবিপদে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন, আমরা ইরানিদের সঙ্গে সরাসরি কাজ করছি। এটা প্রতিনিধিদের মধ্যকার নয়, বরং সর্বোচ্চ পর্যায়ের আলোচনা হবে। তবে ইরান এই আলোচনা পরোক্ষ বলে উল্লেখ করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, শনিবার ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চ পর্যায়ের পরোক্ষ আলোচনা হবে। তার ভাষায় এটা সুযোগ আবার পরীক্ষা। এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে। ২০১৮ সালে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে করা আন্তর্জাতিক পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছিলেন। এবার দ্বিতীয় মেয়াদে আলোচনায় ফিরেছেন তিনি। বিশ্লেষকদের মতে এই আলোচনা মধ্যপ্রাচ্যে উত্তেজনার ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন জরুরি খাদ্য সহায়তা কর্মসূচি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এই সিদ্ধান্তকে ঝুঁকিতে থাকা লাখ লাখ মানুষের জন্য মৃত্যুদণ্ড বলে আখ্যা দিয়েছে। WFP আফগানিস্তান, সিরিয়া, ইয়েমেন সহ 11টিরও বেশি দরিদ্র দেশে যুদ্ধ ও সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্য সহায়তায় কাজ করছিল। যুক্তরাষ্ট্র এই কর্মসূচির সবচেয়ে বড় অর্থদাতা ছিল। গত বছর প্রায় $450 কোটি অনুদান দিয়েছিল দেশটি। WFP সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানায়, এই সিদ্ধান্ত চরম ক্ষুধা ও অনাহারে থাকা মানুষের জীবন হুমকির মুখে ফেলবে। তারা যুক্তরাষ্ট্রকে এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। এপি ও জাতিসংঘ সূত্রে জানা গেছে, USAID পরিচালিত অনেক কর্মসূচি হঠাৎ করেই বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্র সরকারের এক নির্দেশে এই কর্মসূচিগুলো সরকারের সুবিধার জন্য বন্ধ করা হচ্ছে বলে জানানো হয়। যুক্তরাষ্ট্রের নতুন উচ্চ শুল্ক আরোপের পর মার্কিন ক্রেতারা বাংলাদেশে অর্ডার স্থগিত শুরু করেছেন। বিষয়টি দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি পোশাক শিল্পে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। দেশের মোট রপ্তানির প্রায় 80% আসে তৈরি পোশাক ও টেক্সটাইল খাত থেকে। গত বছর ছাত্র জনতার আন্দোলনের সরকার পতনের পর খাতটি পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তবে গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পণ্যের উপর 37% পাল্টা শুল্ক আরোপ করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। অ্যাসেন্সর ফুটওয়্যার অ্যান্ড লেদার প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুশফিকুর রহমান জানান, তার একজন দীর্ঘদিনের মার্কিন ক্রেতা গত রোববার $3 লাখ চামড়াজাত পণ্যের ব্যাগ, বেল্ট ও ওয়ালেট চালান স্থগিত করতে বলেছে। তিনি বলেন, আমার ক্রেতারা বলেছেন শুল্ক বাড়ায় আমাদের খরচ বেড়েছে, তাই আপাতত চালান বন্ধ রাখুন। এখন আমরা দুজনেই অনিশ্চয়তায় ভুগছি। গত অর্থবছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে প্রায় $8.4 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে, যার মধ্যে $7.34 বিলিয়ন এসেছে তৈরি পোশাক খাত থেকে। বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি BGME এর সরকারি নিয়োগপ্রাপ্ত প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন এক খোলা চিঠিতে মার্কিন ব্র্যান্ড ও খুচরা বিক্রেতাদের প্রতি সহানুভূতির আহ্বান জানিয়েছেন। চিঠিতে তিনি লেখেন, আমরা দেখছি অনেক ব্র্যান্ড ও রিটেইলার ইতিমধ্যে তাদের বাংলাদেশি সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ করে উদ্বেগ প্রকাশ করেছে এবং কিছু ক্ষেত্রে সমস্যার সমাধানে করণীয় নিয়েও আলোচনা করেছে। আনোয়ার হোসেন আরও বলেন, আমরা পরিস্থিতির জটিলতা বুঝি, তবে এখনই এই বাড়তি চাপ সরবরাহকারীদের উপর চাপিয়ে দিলে সেটি খাতটির উপর ভয়াবহ প্রভাব ফেলবে। এই সংকটময় সময়ে আমরা আপনাদের ধৈর্য, সহানুভূতি ও সহযোগিতা কামনা করছি, যাতে একটি টেকসই সমাধানের দিকে এগোতে পারি।
দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সোমবারের হামলায় সরকারের ব্যর্থতার লক্ষণীয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকারের উচিত ছিল আগে থেকে সতর্কতা অবলম্বন করা। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি কথা বলেন। গাজা ও রাফায় বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল এই বিক্ষোভ সমাবেশ আয়োজন করে। ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে সালাউদ্দিন আহমদ বলেন, আমরা ইসরায়েলের সমস্ত পণ্য বর্জন করব, তার মানে এই না আমরা ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব। সোমবার বাংলাদেশের বিভিন্ন স্থানে কিছু প্রতিষ্ঠানে হামলা হয়েছে। এখানে সরকারের ব্যর্থতা লক্ষণীয়, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা লক্ষণীয়। সরকারের উচিত ছিল আগে থেকে এখানে সতর্কতা অবলম্বন করা, তাহলে বাংলাদেশকে আজকে এই বদনাম নিতে হতো না। সালাউদ্দিন আহমদ বলেন, বিগত ফেসিবাদী সরকার আওয়ামী লীগ বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্রে গমনের কথাটি সরিয়ে দিয়েছিল। তারা আড়ি পাতার যন্ত্র ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের সব গণতান্ত্রিক দলের বিরুদ্ধে যে নির্যাতনের সূচনা করেছিল, সেই যন্ত্র পেগাসাস ইসরায়েল থেকে কিনেছিল। মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ থেকে তৃতীয় দফায় 120 টন সহায়তার সামগ্রী নিয়ে ইয়াঙ্গুন বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে নৌবাহিনীর জাহাজ বানৌজা সমুদ্র অভিযান। ইতোপূর্বে সেনাবাহিনী, বিমান বাহিনী ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে উদ্ধারকারী দল এবং সহায়তার সামগ্রী প্রেরণ করা হয়েছে। এবার তৃতীয় দফায় জরুরি ঔষধ, খাদ্য সামগ্রী, বিশুদ্ধ পানি, তাঁবু সহ চিকিৎসক দল যাচ্ছে মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে। এর মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও উন্নত হবে বলে জানান চট্টগ্রাম অঞ্চলের নৌ কমান্ডার এরশাদ আলী। গত 28 মার্চ স্থানীয় সময় দুপুর 12:50 মিয়ানমার ও থাইল্যান্ডে 7.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত মিয়ানমারে 1600 জনেরও বেশি নিহত এবং 3000 জনের বেশি আহত হয়েছে বলে জানা যায়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারের এই সংকটকালে ইতিমধ্যেই মানবিক সহায়তার অংশ হিসাবে গত 30 মার্চ সেনাবাহিনী ও বিমান বাহিনীর পরিবহন বিমানযোগে 16.5 মেট্রিক টন জরুরি ত্রাণ সামগ্রী প্রেরণ করা হয়। তৎপরবর্তীতে গত 1 এপ্রিল সশস্ত্র বাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে একটি বিশেষ উদ্ধারকারী দল এবং সামরিক ও অসামরিক চিকিৎসকদের সমন্বয়ে একটি চিকিৎসা সহায়তাকারী দল সহ আরও 15 মেট্রিক টন ত্রাণ সামগ্রী মায়ানমারে প্রেরণ করা হয়েছে। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি প্রবাসীদের এবং নিউ ইয়র্কের সিলেটে বিভাগীয় আওয়ামী পরিবারের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। আবারও স্বাগত সিবিএন টিভি ইউএসএর সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বাংলা নববর্ষের আগমন ঘিরে প্রবাসী বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আয়োজন করতে যাচ্ছে মঙ্গল শোভাযাত্রা। অশোভের দুয়ারে শুনি জনতার রণধ্বনি এই স্লোগানে মুখরিত হয়ে আগামী শনিবার জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হবে বর্ষবরণ উৎসব। এই আয়োজনের ঘোষণা দিয়েছে সম্মিলিত বর্ষবরণ মঙ্গল শোভাযাত্রা উদযাপন পরিষদ। গত শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে প্রস্তুতির নানা দিক তুলে ধরেন পরিষদের সদস্য সচিব মুজাহিদ আনসারি। তিনি জানান, ইতিমধ্যে 30টিরও বেশি প্রবাসী সংগঠন শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য তালিকাভুক্ত হয়েছে। আর অনেকের সঙ্গে আলোচনা চলছে। আয়োজনে স্থানীয় প্রশাসনের অনুমতিও নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের আহ্বায়ক, মুক্তিযোদ্ধা ও কণ্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায় এবং উপদেষ্টা মণ্ডলীর সভাপতি সৈয়দ মোহাম্মদুল্লাহ। রথীন্দ্রনাথ রায় বলেন, আমাদের পরিকল্পনা রয়েছে নববর্ষ উপলক্ষে একটি পোস্টার ও স্মারক গ্রন্থ প্রকাশের। নিউ ইয়র্কের এই শোভাযাত্রায় বাংলার লোকজ নকশা, মুখোশ ও মোটিভ তুলে ধরার চেষ্টা চলছে। অংশগ্রহণকারী সংগঠনগুলোর জন্য তৈরি করা হচ্ছে ঐতিহ্যবাহী পোস্টার ও প্লে কার্ড। মৌলভীবাজারের সাবেক এমপি শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সুনামগঞ্জের সাবেক এমপি রঞ্জিত সরকার সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, লুটতরাজ, অগ্নিসংযোগের প্রতিবাদে সমাবেশ করেছে যুক্তরাষ্ট্রস্থ সিলেট বিভাগীয় আওয়ামী পরিবার। গত রোববার দুপুরে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এই সমাবেশ করা হয়। আওয়ামী লীগ নেতা আব্দুল হাসিব মামুন, শাহিন আজমল এবং হুমায়ুন আহমেদ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন
এমদাদ চৌধুরী, সিরাজউদ্দিন সোহাগ, দুরুদ মিয়া রনেল, সাখাওয়াত আলী, জুয়েল আহমেদ, আক্তার হোসেন, বীর মুক্তিযোদ্ধা তুফাইল আহমেদ। সমাবেশে বক্তারা বলেন, উন্নয়ন অগ্রযাত্রা থামিয়ে দিতে গত জুলাই থেকে অরাজক পরিস্থিতি তৈরি করা হয়েছে বাংলাদেশে। আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছেন দিবালোকে, অথচ পুলিশ সেনাবাহিনী নির্বিকার। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। 759 সালের আজকের এই দিনে ব্রিটিশ বাহিনী ভারতের মাদ্রাজ দখল করে। 1857 সালের আজকের এই দিনে সিপাহী বিদ্রোহের সৈনিক মঙ্গল পাণ্ডের ফাঁসি দেওয়া হয়। 1908 সালের আজকের এই দিনে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় হার্ভার্ড বিজনেস স্কুল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়। দর্শক, এই ছিল CBN TV US এর সংবাদ বুলেটিনে। শেষ করছি, পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।